সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে অনেকগুলো বিষয় জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করছে। প্রার্থী ঘোষণা নিয়ে পক্ষে বিপক্ষে জোট করা নিয়ে পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা চলছে। গণভোট সংস্কার এগুলো নিয়েও আলোচনা থেমে নেই। জুড়ে সুরেই রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান ব্যক্ত করছেন। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর বাইরেও আজকে আরও যে সমস্ত বিষয় আছে, আন্তর্জাতিক অঙ্গনেও মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা চেষ্টা করব সময় পেলে এই নিয়ে আলোচনা করতে। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমার অতিথিদেরকে। আমার ডান পাশে রয়েছেন জনাব এম এ আজিজ, কলামিস্ট, লেখক, সিনিয়র সাংবাদিক। আমার বাঁ পাশে রয়েছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। সর্ববামে রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, উনি যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আপনাদের সবাইকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আজিজ ভাই, রাজনীতির মাঠ তো এখন গরম হয়ে উঠছে। বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং আজকে অনানুষ্ঠানিকভাবে বলা যায় যে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় তারা গণসংযোগ শুরু করে দিয়েছে। কিন্তু গণতন্ত্রের এই শুরুতেই আজকে চট্টগ্রামে রক্তাক্ত হয়েছে রাজপথ। বিএনপির একজন প্রার্থী এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব গুলিবিদ্ধ হয়েছেন। তার একজন বডিগার্ড বলেন কিংবা গণসংযোগের সঙ্গী বলেন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তো শুরুতেই এরকম একটা রক্তাক্ত ক্যাম্পেইন দিয়ে শুরু হলো, যদি আমরা বলি, এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখেন, এখন এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় সংগঠন। ধরেন আমার জানা মতে নমিনেশনকে কেন্দ্র করে ধরেন আপনার 17 বছর এই বিএনপি কোনো নির্বাচনে সঠিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তো প্রত্যেকটা কেন্দ্রে 5 জন 6 জন পর্যন্ত প্রার্থী আছে। সেই প্রার্থীর ধরেন 263 জন নির্বাচনী এলাকায়, প্রতিটি নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করছে। সেখানে 3টা আসনে আপনার মানে প্রার্থী যারা নমিনেশন পায়নি তাদের মধ্যে একটু হয়েছে, গোলমাল হয়েছে। সেখানে কিন্তু বড় ধরনের কোনো সংঘর্ষ হয় নাই। মানে আপনি বলছেন যে প্রতিবাদ বিক্ষোভ নমিনেশন ঘোষণা করার পরে যেটা বলছেন আমি পাইলাম না কেন, এই আর কি ব্যাপার। তো কারণ সেটা হলো গত 3 দিন আগের ঘটনা। তো এখন যেটা আজকে যেটা ঘটেছে 6:30 সন্ধ্যা 6:30, সেখানে আপনি বললেন যে চট্টগ্রাম 8 আসনের সাহেব তিনি জনসংযোগ প্রচারণা সভা বের করেছেন। সেখানে কয়েকশো লোক ছিল। সেখানে উনি একটা উঠান বৈঠক করেছেন। উঠান বৈঠক করে এরপরে আবার গণসংযোগে লোকজনের সাথে হাত মিলাচ্ছিলেন। ওই সময়ে সারোয়ার নামে এক সেই সন্ত্রাসী, তার সারোয়ার বাবলা, তার বিরুদ্ধে 15টা মামলা আগেরই আছে। সে এই মিছিলে ছিল। তখন আবার পিচ্চি সারোয়ার নামে সাজ্জাদ নামে তার সাথে রাইভেলরি আছে। তো তাকে হত্যা করার জন্য গুলি করে, এটা পুলিশের স্টেটমেন্ট। গুলি করলে ওই তার গায়ে তার না আর দুইজন আহত হয়। কিন্তু সারোয়ার সাহেবের ওই এরশাদ সাহেব মানে প্রার্থী যিনি বিএনপির, ওনার পায়ে গুলি লেগেছে, আরো 2 জন গুলি লেগেছে। গুলি লেগে একজন মারা গেছে। মানে যাকে টার্গেট করে গুলি করা হয়েছে, যেটা রিপোর্ট আসছে সর্বশেষ, সে মারা গেছে। কিন্তু প্রার্থীকে টার্গেট করা হয়নি, বাট উনি গুলিবিদ্ধ হয়েছে, এটুকুই রিপোর্ট আছে এখন পর্যন্ত। তো এখন এরপরে দেখা যায় যে এটা কেন, যে এর মার্চ মাসে, এই বছরের মার্চ মাসে একটা গাড়িতে এই সারোয়ার সাহেব যেতেছিল, আরো 2 জন গাড়িতে ছিল। ওইখানে সারোয়ারকে পিচ্চি গুলি করলে ওই 2 জন যাত্রী মারা যায়, কিন্তু ও বেঁচে যায়। তো তার বিরুদ্ধে সন্ত্রাস মামলা, তাকে পুলিশ যেটা বলছে সন্ত্রাসী, সে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার, এটাই বলছে।
তো এখন এটা ব্যাপারটা হলো যে আমি বলবো যেহেতু সামনে নির্বাচন, তাকে কেউ ডিপুট করলো কিনা যে এটা নির্বাচনে আপনার শুরুতেই এরকম একটা ঘটনা কেন ঘটনা, এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে যদি বাইরের কোনো এখানে কোনো হস্তক্ষেপ থেকে থাকে এটা বের করা উচিত। আপনার কাছে আবার আসবো, আমি ঘুরে আসবো অন্য প্রসঙ্গে। মাসুক ভাই, আপনি ঘটনাটাকে কিভাবে দেখছেন? আজিজ ভাই পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘটনার বর্ণনা করেছে। আমি ওদিকে না গিয়ে শুধু বলতে চাই যে যিনি আহত হয়েছেন উনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করবেন, আবারও জনগণের মাঝে ফিরে যাবেন। চিটাগাং মহানগরের উনি কনভেনার, এটা একটা বড় পোস্ট। চিটাগাং ঢাকা মহানগর বা চিটাগাং দীর্ঘদিন থেকে উনি আছে। আমি একটা ঘটনাকে সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটা দিককে বিবেচনায় রেখে একটা তদন্ত করে, ইনকোয়ারি করে। এইটা তদন্ত এরকম হতে পারে ওনার প্রতিপক্ষ কোনো প্রার্থী কী ছিলেন, ক্ষুব্ধ বিক্ষুব্ধ, সেদিকে লক্ষ্য রেখে করতে পারে। আর আজিজ ভাই যেভাবে ব্যাখ্যা করলে সেটাও হতে পারে। তবে আমি একটা জায়গায় বলতে চাই, মানুষের মধ্যে সন্দেহ সংশয় জাতীয় নির্বাচন ঘিরে রয়ে গিয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন ৭৩ থেকে এই পর্যন্ত এরশাদের আমলে ৮৮, আপনার ৮৬, ৮৮ ইলেকশন হয়েছে। এই আমির হয়েছে যে অমুক তারিখ ইলেকশন হবে, সেটা কেমন হবে এটা হয়েছে, কিন্তু এরকম সংশয় এরকম মানুষের মধ্যে ছিল না ইলেকশন নিয়ে। তো সেটার শুরুতে এখানে ইলেকশনকে বানচাল করার উদ্দেশ্যে এরকম সেটাও ভাবতে হবে। পাশাপাশি ধরেন এরকম যদি অনাকাঙ্ক্ষিত আরও দু একটি ঘটনা ঘটে যায়, সবাই পরিজন তোমার এমপি হওয়া দরকার নেই, তোমার এমপি হওয়া দরকার নেই, আগে তুমি বাঁচো, তখন মানুষ এই যদি মুখ ফিরিয়ে নেবে। এই কারণে বললাম এর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ থাকতে হবে, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এরকমও করা যায় কি না, তো আসলে এটা সম্ভব নয়। প্রার্থীদের সকলের ব্যক্তিগতভাবে সিকিউরিটি দেওয়া, এটা মনে হয় এরকম জনবল আইন শৃঙ্খলা বাহিনী আছে বলে আমার মনে হয়। তবে আইনটা আছে কিনা আমি জানি না, তবে আমি কোনো প্রার্থী যদি এরকম সংশয় প্রকাশ করে, তাকে বোধ হয় যে কোনো নাগরিক যে কোনো সময় চাইলে পারে। কিন্তু আমি যখন ইলেকশন করি ৯৬-তে, তখন আমার প্রতিপক্ষ প্রার্থী উনি পুলিশ প্রোটেকশন নিয়েছিল। তখন আমি এটা প্রতিবাদ করে বলছেন এটা আইন, আপনি চান আপনি, আমি বলছেন আমার দরকার নেই, হতে পারে সেরকমও নেওয়া উচিত বলে মনে করি। তবে আইন শৃঙ্খলা বাহিনীদের সজাগ থাকতে হবে। স্বভাবতই আগের দিনে আরও ২০, ৩০, ৪০ বছর আগে এরকম একটা ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার ইলেকশন বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বোমা তৈরি করতো, অস্ত্র বিক্রি হতো, গুলি বিক্রি হতো, হ্যাঁ, দেশীয় অস্ত্র লেনদেন হতো, বিক্রি হতো। এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং যেহেতু আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া রয়েছে, তারা যে কোনো সময় গ্রেপ্তার অভিযান তারা করতে পারে। আমি মনে করি এটা চিরুনি অভিযান করা দরকার। অন্তত পক্ষে নির্বাচন অনুষ্ঠিত দিন, তারপরও প্রতিবার ৭ দিন পর্যন্ত রাখা হয়, সেটা হলে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। তা না হলে শুরুতেই যে হোঁচটটা খেলো, এটা মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া কিংবা ভোটে একটা, আমাদের প্রধান তত্ত্বাবধায়ক প্রধান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। আমি বারবার বলেছি অন্তত পক্ষে ৯১, ৯৬, ২০০১ এর মতো একটা ইলেকশন হোক, তাতে আমি অন্তত স্যাটিসফাইড। তো সেরকম করতে হলেও সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ডক্টর আতিক মুজাহিদ, আপনি এই ঘটনাটিকে কীভাবে দেখছেন, আজকের ঘটনাটি? ভেরি ইন্টারেস্টিং, ধন্যবাদ। আমিও বিষয়টা দেখে খুবই শকড হয়েছি, এই জন্য যে আমরা আবার পলিটিক্যাল হানাহানির দিকে যাচ্ছি কি না। আমরা যেটা পার্টিকুলারলি হওয়ার কথা ছিল, বিভিন্ন দলের মধ্যে ক্লাসিং যেটা ছিল, আমি মনে করি ১৪ মাসে খুব বেশি একটা হয়নি, যদিও আমি দেখেছি অনেক স্ট্যাটিস্টিক্স ইন্টার দলের মধ্যে হয়েছে, কিন্তু বাইরের দলের মধ্যে হয়নি। যেটা আমরা আশঙ্কা করতেছিলাম যে ইলেকশনের তফসিল হওয়ার পরে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মারামারি লেভেলে যাবে কিনা। তো এখানে যেটা আমি দেখি আর কি, গত কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা স্টেটমেন্ট দিয়েছিল যে অস্ত্র উদ্ধারের ব্যাপারে ওনারা ইনকারেজিং করতেছিল, যে জানাই দিলে ওনারা পুরস্কার ঘোষণা করবে। এবং আমি যেহেতুগুলো রিপোর্ট জানি যে প্রচুর পরিমাণ অস্ত্র মিসিং আছে,
তো সেগুলো কিন্তু উদ্ধার হয়নি 5ই আগস্টের পরবর্তীতে। এই যে পিসি হান্নান বলেন, কি যেন নাম বললেন, এই যে পিসি মিসি যে সন্ত্রাসী যে গ্রুপগুলো আছে, এরকম অসংখ্য গ্রুপ আছে যা ডিটেকটিভ ব্রাঞ্চগুলো যদি অ্যাক্টিভ হইতো তাহলে মনে হয় এই জিনিসটা ঘটার সম্ভাবনা ছিল না। আমরা শুধু ডিটেকটিভ ব্রাঞ্চে দেখতাম আগে জঙ্গি নাটকের ব্যাপার খুবই অ্যাক্টিভ ছিল, অমুকরে ধরা গেছে তমুকরে ধরা গেছে, এই বিভিন্ন ধরনের আনসার আল ইসলাম 1 2 3 4 সার্কিয়া, কত নাম শুনছি। এই যে পিসি হান্নান বা পিসি অমুক, এগুলোর নাম কি আমরা শুনি না কখনো? আমরা তো জানি এই এলাকার মধ্যে একটা ডিটেকটিভ ব্রাঞ্চ, আমি যদি আমার এলাকায় জানি যে কয়টা সন্ত্রাসী আছে, তাহলে ওনারা কি জানবে না? ডেফিনেটলি জানে। তাহলে তারা কেন তৎপর নয় এই অস্ত্রগুলো উদ্ধার করার ক্ষেত্রে? এগুলো ডেফিনেটলি অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, এটা যেই হোক। আমার ভাইকে, আমার দল প্রতিপক্ষ কথা, আমার প্রতিযোগিতা অনেক থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, আরও 100টা দল থাকতে, আমি কি মেরে ফেলবো? এইটা তো বাংলাদেশে কোনো কালচার হতে পারে না, এই পলিটিক্স হতে পারে না। তো ইভেন উইথিন পার্টি এটা কী ধরনের আচরণ যে আমি নমিনেশন পাই না আরেকজনের মেরে ফেলতে হবে? এটা অনেক ইস্যু থাকতে পারে এটাতে আমার কাছে মনে হয়। বাট আমার কাছে সিকিউরিটি খুব বিগ ইস্যু। একটা রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি আরও ভয়াবহ অবস্থা। এক্সটার্নাল সিকিউরিটি নিয়ে কেউ কথা বলে না বাংলাদেশে এখন, যে এক্সটার্নালি কতটা থ্রেট এটা আলোচনা আনতে হবে। আমাদের 2 থেকে 3 জন জেনারেল ইন্ডিয়াতে এখন, কেউ আলোচনা করে না। কেন? ইমাজিন একটা দেশের জেনারেলরা যখন যায়, তারা গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে, তারা সবকিছু জানে বাংলাদেশের এখন কোথায় যায়, ক্লিক করলে কি হবে তারা সব জানে। একটা কোনো আলোচনায় নেই, এবং এটার কাউন্টারে কিভাবে মেজারমেন্ট নেবে তার কোনো অপশন আমি কোনোদিনও কারো কাছে শুনি নাই। এবং পোস্ট জুলাই সিকিউরিটি ডক্ট্রিনটা কি হবে, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দ্যাট। মানে এই রাষ্ট্র সব ঠিক আছে, হ্যাঁ এত সোজা জিনিস। রাষ্ট্রকে ক্যাপচার করা যায়, অস্থিতিশীল করলে অনেক লোকের উপকার আছে এখানে, হ্যাঁ, কিন্তু বাট আমার ম্যাক্সিমাম সাধারণ মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এই জায়গাটা থেকে চিন্তা করে রাষ্ট্রের সিকিউরিটিটা ইন্টারনাল এবং এক্সটার্নাল ঠিক করতে হবে। আমার কাছে মনে আছে, আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পরে আমার ভাই জিজ্ঞেস করছে তুই কী হবি, ওই বলছিলাম এনএসআই হবো। কেন? বলছে আমার রাষ্ট্রের যে বড় বড় লিডারদেরকে রক্ষা করতে হবে। কেন? এটা কি না চিন্তা করলি? বলছে দেখ একটা লিডার তৈরি অনেক কষ্টে, অনেক অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করা যাবে প্রতি বছর বিসিএস দিয়ে, লিডার তৈরি করা যায় না সহজে। একটা লিডার মেরে দিলে ভাই, এক লিডারের রাষ্ট্র চেঞ্জ হয়ে যায়, এর দোকান চেঞ্জ করে দিচ্ছে, মাহাতির চেঞ্জ করে দিচ্ছে, একজন লিডার লাগবে। সো আমরা তো এতগুলো লোক তৈরি করছি, যে কোনো অঞ্চলে একটা লিডার তৈরি হবে, সে আমাদের দেশকে চেঞ্জ করবে। লিডার ভাই অটোমেটিক তৈরি হয়, অনেকদিন সময় নিয়ে তৈরি হয়। তো সেই লিডারদের প্রোটেকশন কে দিবে? প্রোটেকশনের জন্য কোনো কিছু নাই। একটা প্রতিপক্ষ হিট করতেই পারে, কিন্তু এইভাবে হিট হবে কেন? অন্যভাবে হিট হবে, কথার কাউন্টার হবে, একজন যুক্তি দেখাবো। তো এটা আমার কাছে মনে হয় আমাদের সিকিউরিটিটাকে ফুল ভালো মতো অ্যানালাইসিস করা উচিত, ইন্টারনাল এক্সটার্নালে খুব ভালো মতো নেওয়া উচিত, এবং পুলিশের মেজারমেন্টগুলো ঠিক করা উচিত। এবং আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চগুলো যেগুলো আছে, আমি যেটুকু জানি যে 70% আমরা জানতাম যে আওয়ামী লীগ ছাত্রলীগের প্যাডে, আমি যখন ইউনিভার্সিটি 9 সালে ঢুকি, আমার ওই সময় প্যাডে যাদের চাকরি হয়েছে তারা এখন আমি জানি আমার রংপুর অঞ্চলে কাকে পোস্টিং করা আছে এবং তার কত বড় দায়িত্ব এনএসআইয়ের, অমুক জায়গায় কে আছে আমি জানি। স্টিল এর সেম থিং। তাহলে তারা কোনো মেজারমেন্ট নেবে না, জানলেও জানাবে না। তো না জানালে তো আমাকে মেরে ফেলার প্ল্যান থাকতে পারে অনেকের, কিন্তু তারা জানে কিন্তু আপডেটটা দিবে না, বলুন কোনো সিকিউরিটি থ্রেট নাই, আমাদের সবই ওকে। তো প্লিজ এটা আমার খুব স্ট্রংলি দেখতে হবে, এবং এটা আর কি আমার কাছে আমার মনে হয় আজিজ ভাইয়ের কাছে আবার একটু ফিরে আসি। আজিজ ভাই, যে বিষয়টা ডক্টর আতিক মুজাহিদ এবং আমি আজিজ ভাই একটু ব্যাখ্যা করবো। আজিজ ভাই, এখানে আর একটা বিষয়, বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ আমলে কতগুলো অস্ত্র লাইসেন্স দিয়েছে, এটা কিন্তু প্রমাণ আছে না? সেই লাইসেন্সগুলা কাদের দিয়েছে হদিস নেই এখন। একটা বৈধ লাইসেন্স আপনার কাছে সরকার দিতে পারে, সরকার লাইসেন্স দেওয়ার আগে আপনার পা হতে মাথা পর্যন্ত প্রতিটি পশম চেক করে নেয়, কথার কথা বললাম, সে তারপর আপনার লাইসেন্স দেয়। কিন্তু বিগত সরকারের আমলে যত লাইসেন্স দিয়েছে, এই অন্তর্বর্তী সরকার আসার পর দিছিল যে 2009 সালের পর যারা অস্ত্র লাইসেন্স করে জমা পড়ে নাই, তাই আপনি যদি 25,000 লাইসেন্স দিয়ে থাকেন, এটা কিন্তু ডকুমেন্ট আছে এবং প্রত্যেকের কত জমা পড়ছে ইনফরমেশন আছে, কত তাদের ঠিকানাই পাওয়া যাচ্ছে না। দুটি প্রসঙ্গ আসছে, যেটা ডক্টর আতিক মুজাহিদ বলেছেন যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে, তার চেয়েও বড় প্রশ্ন উনি করেছেন যে গোয়েন্দা সংস্থায় তো এই ফ্যাসিস্ট রিজিমের লোকজন এখনো রয়ে গেছে, তারা তো সঠিক তথ্যটি দিচ্ছে না, দিবে না, অনেকেই দিচ্ছে না, এই আশঙ্কার প্রকাশ করেছেন। আর মাসুক ভাই আরেকটা বিষয় বলেছেন যে আমাদের যে এত অবৈধ অস্ত্র বৈধভাবে দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধার হয়নি, লুটপাট হয়ে গেছে অভ্যুত্থানের সময়। আজকে আরেকটা ডাটা আমার কাছে আছে যে আর্মির একটা ব্রিফিং হয়েছিল, ওখানে ওনারা দাবি করছেন কত 80 অথবা 81% উদ্ধার হয়েছে, মানে এখনও 20% আর্মস এখনও যেগুলো মিসিং হয়ে গেছিলো এগুলো বাইরে রয়ে গেছে। এবং আমরা জানি, এর সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করছি যে কিছুদিন আগেও আমরা দেখছি এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আর্মি 46 ব্রিগেড 8টা অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে। তো এইরকম একটা সিচুয়েশন, এইটা কিভাবে কপ করা উচিত কিংবা কি করা উচিত?
দেখেন সবটা তো গোয়েন্দার উপরে নির্ভর করলে চলবে না। দেশটাই যদি সন্ত্রাসী হয় সেখানে গোয়েন্দা কি করবে? অন্যের ঘরে বন্দুক রেখে তো দরকার নেই। আমি সরকার পরিচালনার দায়িত্বে আছি, আমার দরকার এই অস্ত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার করা। যৌথ বাহিনী নামাই দিছে না, কই আপনার যেটা এই ফ্যাসিস্ট সরকার পতনের আগে 3 মাস আগে পত্রিকা বেরোচ্ছে 2.5 লক্ষ আপনার আগ্নেয়াস্ত্র লাইসেন্স দিছে সব যুবলীগ ছাত্রলীগে, যে হেলমেট বাহিনীটা নিয়ে এদের, হ্যাঁ সেই অস্ত্র হাওয়া। তারপরে 5 তারিখে যখন পরিবর্তন হয়, 6 তারিখ 7 তারিখে প্রায় 50% পুলিশ স্টেশন লুট হয়েছে, অস্ত্র অগ্নিসংযোগ হয়েছে। সেই অস্ত্র গেল কোথায়? সেখানেও তো প্রায় 2.5 লক্ষ, 5 লক্ষ আছে বাইরে অস্ত্র পড়ে আছে। আপনি নির্বাচন করবেন কিভাবে 5 লক্ষ অস্ত্র? না, এর মধ্যে অনেক উদ্ধার হয়েছে। আজকে যে আর্মির ব্রিফিংটা তো বলা হয়েছে যে 80% রিকভারি হয়ে গেছে, 81% লাইক। আর যেগুলো বলছিলেন যে অস্ত্র দেওয়া হয়েছে, এই 2.5 লক্ষর যে হিসাব, আমি একটু জাস্ট আপনার আলোচনার সুবিধার্থে বলি, এই 2.5 লক্ষের মধ্যে এখানে কিন্তু ব্যাংকের সিকিউরিটি গার্ড টার্ড এগুলো সহ শুধু পলিটিক্যাল 2.5 লক্ষ নয়, কিন্তু পলিটিক্যাল অস্ত্রগুলা যেগুলো আওয়ামী লীগের যুবলীগের নেতাদের দেওয়া হয়েছিল সেগুলোর একটা বড় অংশই কিন্তু মিসিং আছে বৈধভাবে যেটা দেওয়া হয়েছিল। আমার কথা হলো যে পুলিশ এবং আর্মি ইদানিং একটা ছুরি উদ্ধার করলেও আপনার মিডিয়াতে দেয়। আমার চোখে তো এত বড় ধরনের স্কেলে আপনি যেটা বলছেন ওই ধরনের বড় স্কেলে অস্ত্র উদ্ধার হয়েছে আমার চোখে তো পড়ে নাই। এখন ওনার সংখ্যা যাই বলুক, যেমন ধরেন মানে নির্বাচনের আগে তাইলে একটা বড় ধরনের অপারেশন করা উচিত, কম্বিং অপারেশন করা উচিত। জয়েন্ট, আমি তো বললাম যৌথ বাহিনী তো অলরেডি ওই 5 তারিখ এই সরকারের প্রথম থেকেই কিন্তু যৌথ বাহিনী কিন্তু কার্যক্রম করতেছে, কিন্তু অস্ত্র এই চাপাতি ওই অমক থমক এগুলো দেখছি। অস্ত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার আমি খুব কমই দেখেছি। তো এখন আমার হিসাব হচ্ছে যে মোটামুটি মিডিয়া, আমি তো আর নিজে অস্ত্র হ্যান্ডেল করি না, মোটামুটিভাবে 5 লক্ষ আপনার অস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যাহত হয়ে আছে। তার ভিতরে ধরেন 1 লক্ষ উদ্ধার হয়েছে, 4 লক্ষ এখনো বাইরে আছে। আপনার সেন্টার কয়টা? ফিগারটার ব্যাপারে একটু আপত্তি আছে। আমি যেটা বলছি যে এত বেশি না, না এটা এত বেশি না যে ওই 2.5 লক্ষের হিসাবটা ভিন্ন। এনিওয়ে আমার কথা হলো 5 লক্ষ হোক আর 1 লক্ষ আর 50,000ই হোক, ইটস এ বিগ ফিগার। যদি 50,000 অস্ত্র বাইরে থেকে থাকে, বৈধ অবৈধ, বৈধ যেগুলো জমা পড়েনি আওয়ামী লীগেরা নিয়ে গেছে, বৈধভাবে লাইসেন্স করে পালিয়ে গেছে এগুলো সহ, এবং অবৈধ যেগুলো আছে, তো এই ফিগারটাও তো একটা সারা দেশের জন্য একটা আতঙ্কজনক। আপনি এটাকেও বিবেচনায়, আমার কথা হচ্ছে অর্ধেক পুলিশ স্টেশন আপনার লুট হয়ে গেছে, আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়েছে, অনেক জায়গায় পুলিশ নিহত হয়েছে। তো আপনি এই অস্ত্রগুলো গেল কোথায়? সহজ হিসাব আসেন, আপনি আওয়ামী লীগের সময় ধরেন বলা হচ্ছে সব মিলে সিকিউরিটি মিলে সব মিলে 2.5 লক্ষ দিছে। এখানে কি সব অর্ধেক থানা কি মাত্র 1.5 লাখ 2 লাখ ছিল? এই অস্ত্র তো এটা উদ্ধার করা দরকার এবং এটার জন্য কম্বিং অপারেশন দরকার। মাসুক ভাই, এই জন্য আমি বলছি যে শুধু ইন্টেলিজেন্স ওয়ার্কের উপরে নির্ভর করলে হবে না। আপনার এই সরকার আমার কাছে প্রথম থেকেই মনে হয়েছে কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে এটা বুঝতে পারে নাই। হ্যাঁ, আর পুলিশ শর্ট, তখন তার ধারণা করা উচিত ছিল অর্ধেক থানা লুট হয়ে গেছে, পুলিশ ট্রমাটাইজ। তখনই এই শূন্যস্থান পূরণ করার জন্য যারা আনসার আছে, ভিটিপি আছে, স্কাউট আছে, আর্মি তখন কোঅপারেট করতেছে, আর্মির কিছু সোলজার আছে, নিয়ে শর্ট ট্রেনিং দিয়ে আপাতত এই সমস্যাটা মিট আপ করে ইতিমধ্যে রিক্রুট 1.5 বছর হয়ে গেছে। সংখ্যাটা অনেক কম হয়েছে। এখানে 2টা প্রশ্ন আজিজ ভাই, আমি আসবো আপনার কাছে পরে আবার। এখানে 2টো প্রশ্ন আজিজ ভাই উত্থাপন করেছেন বিশেষভাবে। আমি যদি বলি যে উনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এবং অন্যান্যভাবে যে অস্ত্রগুলা বাইরে চলে গেছিল, যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল, সেই অস্ত্র উদ্ধারে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। এটা হলো একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট যেটা বলছেন যে নির্বাচন কন্ডাক্ট করার জন্য ট্রমাটাইজ পুলিশ, পালিয়ে যাওয়া পুলিশ, সেইখানে যে রিপ্লেসমেন্টটা, রিক্রুটমেন্টটা যে লেভেলে হওয়ার কথা ছিল সেটা হয়নি। আপনি কি বলেন? যথার্থই বলেছেন আজিজ ভাই, আমি শতভাগ তার সাথে একমত। আমি তার সাথে যোগ করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের জুলাই সনদ বলেন আর যাই বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা নির্বাচন।
1 বছর অর্থনৈতিক অবস্থা কি আছে এনে মানুষ চিল্লাচিল্লি করে নাই। হয়তো ওনার কাছে বিশাল আকাশচুম্বী ছিল না, স্বপ্ন ছিল যে উনি এইটা করবে এটা করবে, উনি হইলে এই সাহায্য পাওয়া যাবে বাংলাদেশ, সেটা হয় নাই। কি একটা নির্বাচন, দীর্ঘ 15.5 বছর নির্বাচনের জন্যই, ফ্রি ফেয়ার একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনার সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞাটা কি? ইউনিয়ন অফিস থেকে ভোট কেন্দ্রে ব্যালট যাবে, নির্বাচন হবে, ভোট গণন হবে ওই সেন্টারে, যার যার কেন্দ্রে 42,000 কেন্দ্রে ডিক্লেয়ার হবে, ওখানে প্রিজাইডিং আর পুলিং এজেন্ট থাকবে, যার যার দলে আবার ব্যালট নিয়ে সুষ্ঠু আসবে। ফলাফল ঘোষণা, ফলাফল ঘোষণার পরও যাতে ভালো থাকে, এটা হলো সুষ্ঠু নির্বাচন। এবং ইউনূস সাহেব বলেছেন আমি শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব। আমি প্রত্যাশা করি জনাত, কিন্তু সেটা বড়ই চ্যালেঞ্জ, বড়ই চ্যালেঞ্জ। যেমন আপনি যে কথা সে বলেছেন, 5ই আগস্টের পর যে সব অস্ত্র লুট হয়েছে, মুক্তিযুদ্ধের সময় সব অস্ত্র কিন্তু জমা দেয় নাই মানুষ, মুক্তিযুদ্ধের পরে দেয় নাই। যারা দেয় নাই তারা কি ভালো উদ্দেশ্যে রাখছে? আমি মুক্তিযুদ্ধ করেছি, ধরেন দেশ মাতৃকা স্বাধীনতার জন্য, রণাঙ্গের আমি ফিরে আসতে না পারতাম, তারপর আমি যখন অস্ত্রটা জমা দেই নেই, আমার মধ্যে বদ উদ্দেশ্য ছিল। ওই অস্ত্র ব্যবহার হয়েছে মরণাস্ত্র হিসাবে, ও লুটের জন্য হয়েছে, ডাকাতির জন্য হয়েছে, অস্ত্র ভাড়া দেওয়া হয়েছে, ওই অস্ত্র ভাড়াকে মানুষ মারা হয়েছে, সেটা অবৈধ অস্ত্র। এখনো অনেক অস্ত্র রয়েছে। আচ্ছা, এই যে আওয়ামী লীগের আমলে যে 2.5 লাখ হোক যে অস্ত্র যখন দেওয়া, তখন তো এটা বৈধ অস্ত্র দেওয়া হলো, ওই অস্ত্র এই সরকার আসার পর জমা দেওয়ার কথা, যারা জমা দেয় নেই, তো সেটা তো অবৈধ অস্ত্র এখন। অবশ্যই শুধু তাই না, এই অস্ত্র কাদেরকে দেওয়া হয়েছে ফিরে পাওয়া যায় না। ওই যে আমরা বলতাম আপনার একটা এটিএম কার্ড নেন তো, এত সোজা, যান বাইরে যাবে। আর এস আলম আর সালমানের পর আমার 1,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে, সেটার জন্য অফিস আছে, লাইসেন্স নাই, লাইসেন্স আছে, সাইনবোর্ড আছে, অফিস নাই। বাট আমি তো একটা ক্রেডিট কার্ড নিতে পারিনি, এই কাগজে ওই কাগজে, এই জন্ম কোথায়, শাশুড়ি অ্যাকাউন্ট কোথায়, শ্বশুরি অ্যাকাউন্ট কোথায়, দুনিয়াদিন ছেলে মেয়ে কয়জন, কোন পর শেষ শিক্ষা প্রতিষ্ঠান, আমার হয় না শর্ত পূরণ করতে, এত বড় শর্ত, কোনো শর্ত লাগে না। এই যে 25,000 আরে আপনি যে অস্ত্র দিলেন, আপনার 2.5 লাখ, সে অস্ত্র কোথায়, কারা নিল? সে অস্ত্র উদ্ধার করতে পারেন নাই। এই অস্ত্র ব্যবহার হবে তো এই নির্বাচন বানচাল করার জন্য ব্যবহার হবে। শুধু তাই নয়, যে 5 তারিখের পরে যারা আন্দোলন সংগ্রাম করেছে, আপনার ধরেন খোদা না করুক, কারণ বাজারে এখন যদি একটা আগুন লাগে, সবাই কিন্তু আগুন নিভাতে যাবে না, একটা বড় অংশ লুটপাট করতে যাবে। এই যে থানায় আগুন, থানায় এগুলো লুটপাট হয়েছে, সেখানে এই অস্ত্র নিয়েছে যারা, সেই অস্ত্র সব জমা হয়নি। নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে গেছিল। সর্বশেষ দেখেন কতগুলা দেশের রাষ্ট্রের কত সেন্সিটিভ এয়ারপোর্ট, সেখানেও 7টা অস্ত্র পাওয়া গেছে, লুট হয়ে গেছে। মানে আগুন লাগার পর এখনো যদিও রিপোর্ট হয় নাই যে আগুনটা কি কারণে লাগলো, এটা নাশকতা মনে করে মানুষ। যেহেতু আমি জানি না, আমি মানুষের মতো আমিও সন্দেহ করি। তারপর কয়টা অস্ত্র চুরি হইলো? 7টা অস্ত্র। অস্ত্রগুলো কি কাজ, কি ধরনের অস্ত্র, সেটাও ব্যাখ্যা হয়েছে। যে অস্ত্র কারা ব্যবহার করে, সেই অস্ত্র ওখান থেকে কেমনে গেল, সেটাই আপনার কাছে পরে আবার আসবো। ডক্টর আতিক মুজাহিদ, না আমি একটু বলি কি, এইটা এই কারণে বললাম, ওই যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন, এটা দিবস স্বপ্নে পরিণত হবে। আর আপনি ভাবতে হবে আগের দিন পর্যন্ত মানুষের মধ্যে ধারণা নির্বাচন হবে না। এবার একটা বড় পার্ট আওয়ামী লীগকে আপনার যতই তুচ্ছ করে দেখেন, আমি যতই তুচ্ছ করে দেখি, এরা বাংলাদেশের বড় অংশ অর্থনৈতিকভাবে, অস্ত্র দিক দিয়া, শক্তির দিক দিয়ে। এখনো আপনি ওপেন করবেন, আপনি যদি তাকে নির্বাচন করার সুযোগ দেন, আপনাকে তার রাজনীতি করার সুযোগ দেন, দেখেন কি অবস্থা। আমরা একটু ডক্টর আতিক মুজাহিদের কাছ থেকে ঘুরে আসি। আতিক ভাই, এই অনেকগুলো বিষয় আসছে, আমি উনি সর্বশেষ কথা যেটা বলছেন এখান থেকে শুরু করতে চাই। আমাদের মাসুক ভাই সর্বশেষ কথা থেকে
যে নির্বাচন নিয়ে শেষ মুহূর্তেও ভাবতে হবে যে নির্বাচন হবে কি হবে না, নির্বাচন নিয়ে সংশয় মানুষের মনে কাজ করবে। আরেকটা বিষয় হলো যে আপনারা তো রাজপথের লড়াকু সৈনিক এনসিপির এইখানে একজন নেতা হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন যে আসলেই 15ই ফেব্রুয়ারির ভিতর নির্বাচন করার মতো পরিস্থিতি বিরাজ করছে কিনা, কিংবা এটা করার জন্য আমাদের কি করা উচিত? অসংখ্য ধন্যবাদ ভাই। লাস্ট কথা দিয়ে একটু আমি রেসপন্ড করি, সরি হাম্বলি। আওয়ামী লীগ এখনও বড় শক্তি, অনেক পাওয়ারফুল, এটা আই ডু নট বিলিভ ইন। আমার গ্রামে আমরা তো চিনি আওয়ামী লীগ কারা কারা করে, আমরা জেলায় কারা কারা আওয়ামী লীগ করে আমরা চিনি। বেসিক্যালি এটা তো মাফিয়া তন্ত্রের একটা গ্রুপ ছিল। মানুষজনের বাংলাদেশে আমি মোটা দাগে খুব হিসাব করে দেখছি 50 লাখ লোক আছে সব মিলায়, সব দলের, যারা মূলত একটি মনে করেন যদি আপনি লুটপাট ভাইব্রেন্ট বলতে পারেন, ভাইব্রেন্ট যারাই বেসিক্যালি এই বাকি ধরলাম 1 কোটি লোকে ধরলাম, বাকি 19 কোটি লোক তো ভাই পলিটিশিয়ান না, আপনি যেটা বলতে যাচ্ছেন। এই 1 কোটি লোকের মধ্যে যার বেশি পাওয়ারের দিকে মাসল থাকে, অস্ত্র থাকে বা তন্ত্র কায়েম করতে পারে, তাদেরকেই তো মানুষ মনে করে এরাই মনে বড় দল বা এরাই মনে সবচেয়ে কিছু। তো আওয়ামী লীগ ছিল একটু আর্টিফিশিয়াল হাইপ, তাদের এলাকায় প্রতিটা এলাকায় 5-10টা করে সন্ত্রাসী ছিল, আর কিছু ছেলেপেলেকে পালতো। যদি আপনি ধরেন 10টা 64 জায়গায় দিলাম যে আমরা 500 লিডার, এই 500 লিডারে যদি 500 করে লোক থাকে বা 1000, 2000, 3000 করে তারা পালতো, তো এর বেশি তো পালা সম্ভব না। এই লোকগুলোই তো আপনাকে আর্টিফিশিয়ালি দেখা গেছে। আওয়ামী লীগ খুব কমন গ্রাউন্ডে চলে গেছে আপনি যে বলতেছেন না, বলতেছেন চেতনাবাদী আওয়ামী লীগ থাকতে পারে অনেকে, কারণ আওয়ামী লীগের একটা চেতনা আছে, সেইটার মুরিদ বিএনপির মধ্যেও থাকতে পারে, অনেক দলের মধ্যে থাকতে পারে, কিন্তু এজ এ আওয়ামী লীগের যে পার্টি স্ট্রাকচার, এটা সন্ত্রাসী গ্রুপ, সেটা আসলে খুব বেশি নাই, এটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বর যেটা আপনি বলতেছিলেন যে আসলে ইলেকশন নিয়ে আপনি ভয় দেখেন কিনা, এটা দুইটা দিকে দেখা যেতে পারে। একটা হলো মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, আপনি এবার অন্যায় করতে গেলে ধরে ফেলবে আপনার, যেমন চোর ধরতেছে, বিভিন্ন অন্যায় কাজ করতে ধরে ফেলতেছে, কিন্তু মানে জনগণ ভয় পাইতেছে, কারণ জনগণের ভয়টা কেটে গেছে। আবার ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে নানাভাবে, যে এই অমুক দল বড় মারি ফেলতে পারে, অমুক এই করতে পারে, সেন্টার দখল করতে পারে। এটা আবার নাও ঘটতে পারে অনেক জায়গায়। কেসটা হলো যে যদি আপনার এক্সিস্টিং অনেকগুলো দল আছে, তারাও যদি একটু স্পিড যেভাবে স্পিড আপ হচ্ছে যে টিকে থাকতে পারে, এটা তফসিল ঘোষণার পর আমরা বুঝতে পারবো যে কাউকে অ্যাটাক করতেছে কিনা, যেটা আমরা 18 সালে দেখেছি। বিএনপি যাওয়ার পরে মেরে টেরে একদিনেই পুরো বিএনপি সব ক্যান্ডিডেট মাথা ফাটাই ফেলছে ম্যাক্সিমাম, 53 জন একদম মানে এমন একটা কাজ করছে, ভয়ের ছিল 53 জন। এই জিনিসটা যদি না ঘটে, ডেফিনেটলি মানুষ আবার সে জায়গায় যাবে, তার রাইটসটা সে উদ্ধার করার চেষ্টা করবে সাধারণ মানুষের ব্যাপারে। আপনি দেখেছেন ছাত্রদের ভোটগুলো তো আমরা অনেক হিউজ ভোট পড়ছে, মানে হিস্টোরিক্যালি। তো এটা একটা মানুষের আকাঙ্ক্ষা তৈরি আছে, এটা বুঝতে হবে, তার লিডারশিপ চুজ করতে চায়। এখন যেটা সিকিউরিটির জায়গা যেটা বললেন, সিকিউরিটি হলো ভাই অল্প কিছু জায়গায় তো মানুষ ব্লাস্টিং করে, দেখবেন আমাদের পূজা মণ্ডপগুলো 2-4টা জায়গায় ধ্বংস করে, বেশি জায়গায় করে না, কিন্তু হাইপটা সারা দেশে এমনভাবে দেখানো হয় যে সব জায়গায় বিতর্কিত হয়ে গেছে। তো সেটা যেন না, এইটুকু যেন না হয়, এটা পলিটিক্যাল লিডারদের একটা সেটেলমেন্ট থাকা দরকার, যে আমরা সেটা কিভাবে হওয়া দরকার। আমি করণীয় বলছেন, করণীয় হলো যে আমরা তো সারা দেশে বিভিন্ন ডিবেট করতেছি, দেখলাম যে আমি টিভিতে ডিবেট করতেছি লোকালি, সাপোজ 5 জন ক্যান্ডিডেট আছে, আমাদেরকে কোনোভাবে একসাথে বসতে হবে, বসে বলতে হবে ভাই আমরাই তো মেন এই জায়গার, আচ্ছা আমরা তো এই এলাকারই সন্তান, লেট আস ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ। তুমি তোমার ম্যানিফেস্টো নিয়ে চিল্লাও 31 দফা, আমি আমার 13 দফা নিয়ে চিল্লাই, কুড়িগ্রামে আমি 13 দফা দিয়ে চেঞ্জ করবো, আপনি 31 দফা বিএনপি নিয়ে করেন, করে এই জায়গাটা একটা অ্যালাইনমেন্ট হতে হবে। যখন 5 জন একসাথে দ্বারা একটু কথা বলবো যে আমরা একসাথে আছি, এক্স্যাক্টলি, বাট আমরা অ্যান্টি ফ্যাসিস্ট দল ছিলাম, আমাদের ভিতরে বিভিন্ন ধরনের মতাদর্শিক ডিফারেন্স আছে, ইমপ্লিমেন্টেশনের বিভিন্ন মেথড রয়েছে, আমি এক ধরনের মনে করি, আপনি এক ধরনের মনে, ডাজন্ট ম্যাটার, বাট স্টিল আমরা কেউ বাংলাদেশপন্থী, সবাই বাংলাদেশপন্থী ভাই, যাই গেলেন না কেন। ইন্ডিয়ানপন্থী 2টা গুরুত্ব, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি, এই 2টাকে আপনি নো স্পেস ফর দেম, কারণ তারা আমাদেরকে ফ্যাসিজম কায়েম করতে হেল্প করেছে। এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, সরি, তো এই 2টা গ্রুপকে কোনো স্পেস নেই, কারণ তার এ টিম আর বি টিম। আরও যদি কেউ সি টিম হতে চায় ইন্ডিয়া, তাদেরকে স্পেস আমাদের, কারণ এটা বাংলাদেশে বসে ইন্ডিয়ান রাজনীতি করতে চাইলে তো হবে না। এই জিনিসটা শুধু করতে পারে যদি সহমর্মিতা, যেটা আমি দেখলাম যে এই নমিনেশন হওয়ার পরে। আপনার এই কথার সূত্র ধরে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে বলি যে এই যে সহমর্মিতার পরিবেশটা, আমরা 2 দিন আগেই দেখলাম যে আপনারা জুলাই সনদ নিয়ে একমত হতে পারেন নাই রাজনৈতিক দলগুলো, যে কারণে প্রধান উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকে রাজনৈতিক দলগুলোর উপরই দায়িত্ব দিয়ে দিয়েছেন যে আপনারা 7 দিনের ভিতর একমত হয়ে এক কথা বলে আমাদের কাছে আসেন, আর যদি আসতে না পারেন তাইলে আমরা ইউনিলেটারালি এটা ডিক্লেয়ার করে দিব যে কিভাবে জুলাই আদেশ কিংবা গণভোট কিংবা আনুষঙ্গিক যে ডিবেটগুলো আছে এটা হবে। তাইলে আপনারা এই নির্বাচনকে সামনে রেখে তো আপনারা এই জায়গায় আছেন, তো এখন কি আপনারা মনে করেন যে এরকম একটা পরিস্থিতি তো আপনারা মাঠে এক মঞ্চে বসে একসাথে বক্তৃতা দিয়ে একটা পরিবেশ
সৃষ্টি করার মতো অবস্থায় আছেন? দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে লোকাল পলিটিক্স আর আছে ন্যাশনাল পলিটিক্স। আমরা যেটা করি ন্যাশনাল পলিটিক্সে লোকালি নিয়ে যা মারামারি করে ফেলি। খেয়াল করে দেখবেন ন্যাশনাল লিডাররা কিন্তু গালিগালাজ করলে একসাথে হ্যান্ডশেক করে চলে যাবে, কিন্তু লোকাল লিডার ওইটাকে ধরে মারামারি করে মারা যাবে। বিশেষ এটা আমি দেখেছি আর কি হিস্ট্রিতে। তো লোকাল থেকে যদি আমরা এই আওয়াজটা তৈরি হয় যে আমরা ন্যাশনাল লেভেলে এই জিনিসটা দেখতে চাই লিডারদের মাঝে, লিডাররাও প্রেসার ক্রিয়েট করা। এক্স্যাক্টলি। এখন আমি জুলাই সনদের ইস্যুটা খুব ভেরি স্মার্ট পলিটিক্স যদি খেলে, ইউনূস সাহেব আবার স্মার্ট পলিটিক্স খেলছে, দিচ্ছে তোমাদের কোর্টে বল। বেসিক্যালি এখন তারা বলবে যে আমরা তো দিছি, তোমরা পারো নেই। এখন আমরা পলিটিশিয়ানদের এখানে অবৈধ পলিটিক্যাল পার্টি হিসেবে যদি পার্টি হয়ে থাকি আমরা বেসিক্যালি, তাহলে আমাদের স্মার্ট গেম খেলতে হবে, আমাদের এগ্রিমেন্টে আসতে হবে, ঠিক আছে? এবং এটা পসিবল। কোনো উদ্যোগ কি আছে এনসিপি কোনো এইটার ব্যাপারে? এনসিপির অবস্থানটা কি? আজকে কথা বলেছে আমরা একটা, যেমন দেখলাম যে গতকাল 9 দল মিলে আমরা আজকে কিন্তু বসেছিল, আমরা মোটামুটি একটা কয়েকজনকে আমরা লিড করেছি যে তোমরা এইভাবে সবার সাথে কথা বলে একটা জায়গায় আসা যায় কিনা। দেখলাম জামাতও 2 জন কমিটি দিয়েছে তাদের এটা নিয়ে। মাসুক ভাই, বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ, আপনি তো সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির, কোনো উদ্যোগ আছে কিনা এই জায়গাতে? আমি দেখেন, একটা বড় সংস্কারের ভাবনা মানুষের মধ্যে ছিল। এই নির্বাচনকে কেন্দ্র করে সংস্কার করা যেত। যেমন আগে একটা জনসভার জন্য একটা বিরাট অঙ্কের টাকা ব্যয় হতো, এখন কিন্তু জনসভা করতে পারবে না কোনো প্রার্থী। উঠান বৈঠক, জনসংযোগ, হ্যাঁ ওই সেটা হতে পারে। একটা প্রতিযোগিতা, লাস্টে কি কত বড় মিটিং করতে, যত টাকার বিনিময় হোক, এগুলো তো এখন করা যাবে না, করা যাবে না। এটা ভালো একটা সংস্কার, এটা আমি বলি সংস্কার চলমান প্রক্রিয়া। এখনো এবার সামনে হতে পারে একটা ব্যাপক খরচ হয় আপনার পোস্টার, কালার পোস্টার করতে দিবে না। কালার পোস্টার তো নিষেধ আছে। জি জি। আবার পোস্টার আপনার টাকা আছে, আপনি বড় করলেন, আমি ছোট করলাম, সেটা না, সাইজ করে দিবে। যেমন স্কুলের ড্রেসটা কেন করা হয়, ধনী গরিব এই পার্থক্যটা যাতে না ছাত্রদের মধ্যে এই প্রভাব, এটা কাজ না। আচ্ছা, তো এই পোস্টারটা এরকম, এখন পোস্টারের মাপ আছে, 1 ইঞ্চি বড় করছেন তো আপনার মনে বাতিল হয়ে যাবে। হ্যাঁ বাতিল, ওটা জবাব দিতে হবে, আপনার নামে শোকজ হবে। আচ্ছা, এটা একটা ভালো দিক। আর একটা করছে, এখন কি পোস্টার আপনি ওয়ালে করতে পারবেন না, আজকে পর্যন্ত আছে, ওয়ালে আপনি টানাইতে পারবেন না। বা পোস্টারের জন্য যে প্রার্থী, কারণ আমি তো ভুক্তভোগী, পাগল বানায় ফেলায়। 100 পোস্টার দিলে টাকা দেওয়া হয় কত জানেন ওটা টানাইতে? আচ্ছা, ছাপানোর চেয়ে টানানোর খরচ বেশি 100 বার, 100 বার। আচ্ছা, তা এখন করছে কি দড়িতে টানাইতে হয়, তাতে পরিবেশেরও একটা থাকে। আর একটা আছে, আগে একটা ওয়াল লাইটিং চিকা মারা হইতো, ওটা কিন্তু বন্ধ, চিকা বন্ধ, ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এখনো আছে ওয়াল লাইটিং। আচ্ছা, রাজশাহী কলেজ নাই, দেখবেন মনে করবেন এটা ঢাকা সুন্দর একটি ইসের মতো কলেজ। আচ্ছা, কেন বললাম এই এখন যদি পোস্টারটাও নিষেধ করতো তাহলে আরো ভালো হতো। সংস্থা নম্বর 1 না, এটা আমার জন্য, এনসিপির জন্য, উনি জামাতের, আপনি ইসলামিক না কথার কথা, সবার জন্য সমান, সবার জন্য সমান। জামাত কিন্তু কোনো সময় ছবি দিত না, ছবি দিতে চায়। আমি বলি দেখেন কত টাকা বাঁচে প্রার্থীকে, আপনি একটা কত টাকা বাঁচে। আরো আসেন, আর একটা কথা ছিল, জেলা প্রশাসক তো রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ইউনো হয়, তাদের পক্ষ থেকে একটা মঞ্চ তৈরি করে দিবে, একই মঞ্চে গিয়ে সবাই কথা বলবে। আমরা 3 দলের প্রার্থী, আমি বক্তৃতা বলবো না, আমি আমার কালকের নির্বাচন একটা বিশ্ববিদ্যালয় করবো না, আমি কি ঘোষণা করে ইলেকশনকে সামনে রেখে ইশতেহার, আমি ইশতেহারে কি করব বলছি, ওইটা পাঠ করতে বাইরে বলতে পারবো না, সেও বলতে পারবে না, সে তারটা বলতে পারবে, ওইটা বলতে পারবে। আপনার কাছে আবার আসবো আমি আজিজ ভাইয়ের কাছ থেকে, তাতে কি নির্বাচনে ব্যয় কমে যায়, জি, দুর্বৃত্তায়ন কমে যায়, জি, অর্থের আন্ডারগ্রাউন্ড দেওয়া সেটা কমে যায় কি যায় না, হানানি কমে যায়। এক মঞ্চে উঠলাম, সব দর্শক থাকবে সেখানে, সব দলেরই থাকবে, আমি মিছিল নিলাম, মিছিল নিলাম, সেইটা আবার এখনো মিছিল ভাগ করে দেয়, অমুক দলের প্রার্থী এই ইউনিয়ন গেলে অমুক দলের প্রার্থী। আমি বলি আরো সংস্কার করে এটা আরো ঝুঁকির মধ্যে না ফেলানো যায়। আর একটা বলছি, এই নির্বাচন, আমি আপনার কাছে আবার আসবো, আমি আজিজ ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে এই যে বিষয়গুলো আসছে সংস্কার নিয়ে একটা মাঝপথে এসে থেমে গেল কেন? থেমে গেল হলো যে ঐক্যমত্য কমিশন, জি, যে ঐক্যমত্য কমিশনে যে আলাপ হয়েছে, যে সনদ স্বাক্ষর হয়েছে, জি, আর জুলাই ঐক্যমত্য কমিশন আদেশ যেটা দিবে ওইটাতে ওইটা নাই, অর্থাৎ নট অফ ডিসেন্ট আউট, মূল কথা। তো এই কারণে বিরোধটা হয়ে গেছে।
বিএনপি আপত্তি জানাইছে, আমরা যেটা স্বাক্ষর করেছি সেটাতে আমরা স্টিক করি। হ্যাঁ, আবার ধরেন আগে এনসিপি বলছে, প্রথম বলছে যে আপনার গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন একই সময় হইতে পারে, হ্যাঁ, বা হানা ভোট যেটা হয়েছে। এখন কিন্তু তারাও ওই জামাতের সুরে বলছিল আগে হইতে হবে, এখন এনসিপি কিন্তু বলছে আগে পরে যা হয় তাদের আপত্তি নেই। একমাত্র জামাত, তারা নিম্নকক্ষ এখনো ফেয়ারের দাবি আছে, হ্যাঁ, আর মাঠে আছে। বিএনপিকে যখন গভর্নমেন্ট, বিএনপিও তো উচ্চকক্ষে পিয়ারটা মেনে নেয়নি এখনো, নেয় নাই। এবং আমি আতিক মুজাহিদ ভাইয়ের কাছে যাব যে ওনারা যেটা বলছেন যে যদি বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিছে, এই নোট অফ ডিসেন্টটা যদি মানা হয় তাইলে এই সংস্কারের অর্থই হয় না। না, নোট অফ ডিসেন্টটা হচ্ছে যে জায়গায় সংস্কার করার না করার কথা, শুধু তো বিএনপি দেয় নাই, জামাতও দিছে, অন্য পার্টি, মানে বিএনপির গুলো মেইনলি গুরুত্বপূর্ণ কয়েকটা আমার কথা হচ্ছে যে সেখানে আলোচনা হয়েছে যে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে এগুলো ইস্তাহারে থাকবে। জি, এগুলো ইস্তাহারে থাকবে, মানে স্বাক্ষরিত সনদে সেটাই ছিল, কিন্তু আদেশ যেটা ঐকমত্য কমিশন ফাইনালি সরকারের কাছে মৌখিক আন্ডারস্ট্যান্ডিং নোট অফ ডিসেন্ট গুলো যার যার ইস্তাহারে যাবে, যে জিতবে সে নোট অফ ডিসেন্ট নিয়ে তখন পার্লামেন্টের সংসদে আলোচনা হয়ে ইয়েস অর নো এরকম। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এখন যে জায়গায় আছে, ধরেন এনসিপি এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, 3 দিন চলে গেছে অলরেডি। ঐকমত্য কমিশন বলছে যে জুলাই সনদে নয়, আদেশে ইয়েস নো ভোট হবে, হানা ভোট হবে আদেশে। এখন আমার প্রশ্ন এই জায়গায়, তাহলে সনদ স্বাক্ষরিত হলো কেন? না, এক হলো সনদ স্বাক্ষরিত হলো কেন, দুই হচ্ছে এই সরকারের প্রেসিডেন্ট থেকে শুরু করে সংবিধান জীবিত, এটার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সংবিধান জীবিত, সংবিধান থাকতে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে কোনো অর্ডিন্যান্স, কোনো আদেশ কেউ দিতে পারবে না। হ্যাঁ, পারবে না। ডক্টর আতিক মুজাহিদ, এই আজিজ ভাইয়ের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন এনসিপির নেতা হিসেবে? আজিজ ভাই যদি লিটারালি বলতো, এটা বলতো না আমার মনে হয়। আজিজ ভাই একটা পক্ষ হয়ে বলতেছে, আর যাক বিএনপি নমিনেশন যেহেতু পান নাই, এনসিপিতে আসেন ভাই, সমস্যা নাই। তো যেটা বলছি, মাসুক ভাই তো বিএনপি নমিনেশন পায় নাই, আজিজ ভাই পায় নাই। মানে আপনারা আহ্বান জানিয়েছেন যে যারা বিএনপি নমিনেশন পায় নাই তাদেরকে আপনার এনসিপি তে আসার জন্য গতকালকে আপনাদের কনভেনার আহ্বান জানিয়েছেন, আজকে বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন। এটা নিয়ে আপনি একটু বলেন যে আপনারা কি এখন সবাইকে বিএনপির মনোনয়ন বঞ্চিত আজিজ ভাই, মাসুক ভাইয়ের মতো আরো যারা আছেন সারা দেশে, তাদেরকে কি আপনার নমিনেশন দিয়ে দলটাকে আপনারা এইভাবেই করতে চান? না না, এটা আমাদের দল তো ওপেন একটা দল, সব দল আসতে পারে। বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশপন্থী রাজনীতি করি, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে ফেসিবাদ বিরোধী, যারা 17 বছর ধরে পরীক্ষিত লোক, তারাই তো আমাদের রাজনৈতিক শক্তি। আমরা কি অন্য লোককে নিয়ে আসবো, ফেসিবাদের পক্ষের লোককে নিয়ে আসবো? নো, এই জায়গা থেকে বলা। এখন ভাই যেটা বললো, আপনি বলেন এখনো কেন এই সংবিধানের আলোচনা আসে, আমি এটা বুঝলাম না। এই সংবিধানের আলোচনা আসলে ঐক্যমত্য কমিশনে ইনভ্যালিড। ঐক্যমত্য কমিশন লেজিটিমেসি কোথায় পেলেন আপনারা? সুতরাং এই কেসালে আমি যাব না। আমি সংবিধানের যেটা বলছেন, এটা হলো একটা বাইনারি স্টাইলে আমার পক্ষে আসার জন্য আমি সংবিধানকে আমি ঢাল ইউজ করব, এবং এটা মুক্তিযোদ্ধা চেতনা পরবর্তী একটা সংবিধান, এটা দিয়ে আবার সংবিধান নষ্ট করা হবে। আপনি চুপ্পু সাহেবের কাছে তাহলে সিগনেচার নিয়ে এটা সনদ বানায় দেন, তাহলে দরকার নেই। তাহলে আওয়ামী লীগের কাছে তো সিগনেচার নেওয়া হলো, শেখ হাসিনাকে না নিয়ে আপনি চুপ্পুর কাছে নিতেছেন। যে চুপ্পু সাহেব কত মুসি করতে শেখ হাসিনা, তারা আপনি নিয়ে নিতেছেন, তাহলে একই তো হইলো আমাদের। এখন ইস্যুটা হলো ভাই ক্লিয়ার, আমার স্ট্যান্ড পয়েন্ট হলো কিছু জিনিসের ক্রাইটেরিয়া থাকে না, এইটা দিয়ে এটা মাপতে হয়। আর মাপা হইলো ভাই যেটা বললো যে আরবিও সংশোধন করছে, একটা ভালো জিনিস হয়েছে রাষ্ট্রের জন্য। এখন যে কটা সংশোধনী দেওয়া হয়েছে রাষ্ট্রের সামনে, 7টা বিষয়ের নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো এই 7টা বিষয় বড় দল ছোট দল বুঝেন, আমি তো বলছি আপনার সব মিলে অ্যাক্টিভ কর্মী 1 কোটি ধরলাম, তা বাকি 19 কোটি লোকের কি আপনার লোক নাকি সবাই? এইটা বললে তো হবে না। আমার বড় দল, আমার পেশার, আমারটাই শুনতে হবে, এইটা আমি জামাত বললেও হবে না। এখন আসেন, রাষ্ট্রের জন্য যদি প্রয়োজন হয় এই 7টা বিষয় একটা একটা করে আলোচনা করি, তাহলে মানুষ ক্লিয়ার হবে, জাতি সব ক্লিয়ার করা উচিত। আপনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা ধরেন, একটা তো মেইন যেটা ট্রানজিশনাল পিরিয়ড। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপির অবস্থান কি? নোট অফ ডিসেন্ট দিছে কিসে? নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কাকে হেড অফ বানাবেন, খেয়াল করেন ক্লিয়ার জায়গাটা। যেটা নিয়ে হয় যে অমুক KM হাসানকে বানানোর জন্য বহুত কেসাল হয়েছিল যে বিএনপি পন্থী, ওই জায়গাটা তাহলে কাকে নিয়োগ দেওয়া হবে, সেই নিয়োগ পদ্ধতির জন্য যেটা আমরা বলতে তত্ত্বাবধায়ক একটা কাউন্সিল বা কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা তো বিয়ে ইস্যু। সেটাই নিয়ে আপনি বলছেন না এটা হবে না, তার মানে আপনি আপনার মতো করে দিবেন কি? তত্ত্বাবধায়ক সরকার দিবেন। আপনি আপনার মতো রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, রাষ্ট্রপতি দিবে তত্ত্বাবধায়ক সরকার, বা আপনার মনে করেন হেড। তো ঘুরে ফিরে তো যে দল থাকবে সেই দলের লোকে তো হয়ে গেল।
তারপর আপনি পলিটিসাইজেশন করলেন। তো এইরকম যে মেজর মেজর যে ইস্যুগুলো আছে যেগুলোর ক্ষেত্রে যে নোট অফ ডিসেন্ট দেন, আর একটা নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা অনেকে আবার ভুল বলে। আমরা 4 জন মিলে আছি, 3 জন যদি একটা বিষয়ের মতামত ঐক্য হয়ে যায়, উনি বিরোধী যায়, তো ওইটাকে এগ্রি করে লেখা হয় যে রেজুলেশন করে না যে আমরা একটা বিষয় আলোচনা করেছি, 4 জন এই 3 জন এইদিকে কথা বলছে, রায়গুলো হয় না অনেকগুলো আমাদের কোর্টে, এইটা ওনার মতে রিজার্ভেশন সহকারে আমরা পাস করেছি, তার মানে এগ্রিমেন্ট হয়ে গেছে অলরেডি। এটাকে আপনি বলছেন যে আমি যেহেতু বলি নাই সুতরাং এটা হবে না, এটা তো হয় নাকি? তো সে জায়গায় ম্যাক্সিমাম দল এখানে একটা কথা আসছে আতিক ভাই, আমি একটু আপনাকে বলি, এটা যেটা বিএনপি মহাসচিব বলছেন এবং একটু আগে আজিজ ভাই বললেন যে যদি এটা ঐকমত্য কমিশন এটা করতেই পারতো, যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি, আলোচনা করে আমরা তাদের কথাগুলো শুনেছি, এখন আমরা ডিক্লেয়ার করব যে আমাদের সুপারিশটা কি। সেটা না করে মাঝখানে ওনারা আবার একটা দস্তখত নিতে গেলেন কেন? এই একটা অনুষ্ঠান করে সিগনেচার নিয়েই এখন তো ফখরুল সাহেব এটা বলার সুযোগ পাচ্ছেন যে আমরা এইটুকু পর্যন্ত স্বাক্ষর করেছি। আমরা তো এখানে তো মেজর মাইনর কিংবা ভোটাভুটির কোনো সিস্টেম ছিল না যে ম্যাক্সিমাম এটা চাচ্ছে। তাহলে ইস্যুটা হলো কি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনোদিন আলোচনা করেন না, তার মানে বাস্তবায়ন চান না, শুধু সাইন করতে চান, যেটা আমাদের ঘোষণাপত্র একটা হয়েছিল, আমরা যে একটা ঘোষণাপত্র করছি এটা কোনো ইমপ্লিমেন্ট কি হবে কিছু জানে না। এটার বেসিক হলো গণভোট, না ভোট, হা ভোট, গণপরিষদ যা বলতেছি বেসিক্যালি তো আইনি ভিত্তি নাকি? জি, এইটাই তো মেইন ফোকাস, যে এটাকে কেউ যেন চ্যালেঞ্জ করতে না পারে। আপনি গণভোট নিচ্ছেন কেন? যেটা যেন কোর্ট দিয়ে ব্যাখ্যা করে আউট করে না হতে পারেন, সংসদে 2/3 পাওয়ার পর আউট করে দিলেন, আমার মন চাইলো না আমি এটা মানবো না, এইটা আপনাকে করতে না দেওয়ার জন্য তো একটা সিস্টেম ডেভেলপ করা আছে, যেন সবাই মিলে বলি এটা এগ্রিমেন্ট হয়েছি, জনগণ এটা লেজিটিমাইজ করছে। তো জনগণ এগ্রি করার পরে আপনি কি করতে পারেন? আপনি না ক্যাম্পেইন করেন। যদি বিএনপি বলে ইস্তেহারে দিতে চায়, বিএনপি এখনো তো না ক্যাম্পেইন করতে পারে, আমার কথা বুঝছেন, যে আমরা সবাই মিলে জোর করে বলছিল তো এইখানে যেটা জুলাই সনদে যা স্বাক্ষরিত হয়েছে, এই স্বাক্ষরিত জিনিসটাই আপনি গণভোটে দেন, যে গণভোটে দিলেই তো এই যে এই স্বাক্ষর করছি, তো এখন বিএনপি যদি না করে আপনি বিএনপির বিরুদ্ধে গণভোটে একই তো হলো ভাই, ঘুরে ফিরে যেদিকে যান আপনি আইনি ভিত্তি চান কিনা, দ্যাট ইজ ইস্যুস। অবশ্যই আইনি ভিত্তি তো যদি এখানে আমি আরেকটা প্রশ্ন বলেছেন কে সাইন করবে, এটা নিয়ে একটা বিরোধ আমার সাইন করবে একটু শোনেন, আমি একটু বলি। জি, এই সরকার প্রথমে ভুল করছে, রাজনৈতিক দল সবগুলা। জি, এটা একটা অভ্যুত্থানের সরকার, অভ্যুত্থান আর বিপ্লব এক নয়। অভ্যুত্থানে ওই দিন আমি দাওয়াতে ছিলাম, আমার সামনে এই সরকারের নিয়োগ দিছে প্রেসিডেন্ট, এবং এই সরকার এই প্রেসিডেন্ট ওত নিয়েছে এবং তারা ওত বলছে সংবিধান সমুন্নত রাখবো। জি, কখন করেছে? এই সংবিধানের 106-এর রেফারেন্স নিয়ে, মানে আপনি বলতে যাচ্ছেন ওইখানেই ভুলটা হয়েছে, ওই সময়ে সংবিধান স্থগিত করা দরকার ছিল। এখন স্থগিত অভ্যুত্থানে স্থগিত করবে কেমনে? অনেক সময় বলে বিপ্লব হলে না না না, শোনেন, জিয়াউর রহমান অর্ডিন্যান্স জারি করছে, এরশাদ অর্ডিন্যান্স জারি করছে, তখন তো সংবিধান স্থগিত ছিল, অর্ডিন্যান্স জারি করে দেশ চলছে, পরে পার্লামেন্ট অনুমোদন করছে। এবারে তো আপনি অভ্যুত্থান ঘটাইছেন, অভ্যুত্থান হিসেবে শপথ নিয়েছেন, সংবিধান সমুন্নত রাখবেন, 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়েছেন, আপনি সাংবিধানিক সরকার, আপনার তো এই সংবিধানে সংস্কার আপনি করেন, কিন্তু এই সংবিধান পুনর্লেখন করবেন, ঐকমত্য কমিশন বসাবেন 3টা 30টা যদি সবকিছুতে একমত হয় তাহলে তো একদল হয়ে গেল, বাকশাল হয়ে গেল, কি করে সম্ভব? এটা অবৈজ্ঞানিক চিন্তা। মাসুক ভাই একটু কথা শুনিয়ে নি। না, আমি যে জায়গায় বলতে চাই, ভুল গোড়াই হয়েছে। 70-এর নির্বাচনে দেশ স্বাধীন, 70 নির্বাচনের পরই আওয়ামী লীগের উপরে ক্ষমতা হস্তান্তর হওয়ার কথা, সেটা হয়নি বলে দেশ ভাগ হয়েছে পাকিস্তান। এই তো শেখ মুজিব পাকিস্তান থেকে আসার পর কারোর কাছে শপথ নিছে, আজকে চেয়ার বসে বসে। ওই পার্লামেন্ট তো স্বাধীন বাংলাদেশের পার্লামেন্ট না, ওই পার্লামেন্ট অখণ্ড পাকিস্তান। শেখ মুজিব সিগনেচার করে আওয়ামী লীগের সিগনেচার ইলেকশন যেতে হয়েছে। এই যে পশ্চিমবঙ্গের স্টেট মমতাকে সিগনেচার করে যেতে হয়, অখণ্ড ভারত। আমি নির্বাচনে যেতে পশ্চিমবঙ্গে আমি স্বাধীন যেতে পারবো না, শেখ মুজিবকে তো অখণ্ড পাকিস্তান সিগনেচার করে 70 নির্বাচন যেতে হয়েছে। সেই সংসদ নিয়ে তো পড়ছেন, আপনার এই যে শপথ নিয়েছেন বসে পড়ছে চেয়ারে, মন্ত্রিপরিষদ নিজে নিজে গঠন করছে, আপনারা বসে পড়তেন। আপনারা শপথ নিতে গেলেন কেন? আমরা শহীদ মিনারে করতাম, এই যে বসে পড়তো, যার ফলে সংসদে এই সংবিধানের আন্ডারে তো আপনি চলে গেলেন।
সাংবিধানিক ভাবে প্রেসিডেন্টরা সাথে শপথ নিজেরা বললেন না। এখন যদি গণভোট করে এটার লেজিটিমেটি গণভোটেও যদি এটাকে ইনক্লুড করে দেওয়া যায় তাহলে অসুবিধা কি হবে? না, ইললিগ্যাল। এখন এসে পিছনে এসে বলতে চোরে চুর করে নিয়ে গেছে, আমার সম্পদ পাওয়ার আমি বলি। তারপর আমরা তো পিছনে আমি আরেকটা সংজ্ঞা টানি আমি। এই জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা হয়েছে না? জি। তারপরও তো একটা সিগনেচার করছে তো সব দল। জি। একটা ন্যূনতম জায়গায় তো ঐক্যমত হয়েছে। অবশ্যই। এখানে অনেক এনসিপি সিগনেচার করে নাই নাকি? না, করে নাই। তখনও তারা দল রেজিস্ট্রেশন হয় নাই, নিবন্ধন হয় নাই। আচ্ছা, তো যারা যেগুলো দল সিগনেচার, সবাই আলাদা আলাদা তাদের গঠনতন্ত্র আছে না? জি। রাষ্ট্রীয় পরিচালনা যদি নির্বাচনে ক্ষমতায় যায়, রাষ্ট্রীয় পরিচালনার সিস্টেম এক একজন এক এক রকম না? তারপরে তো ন্যূনতম একটা জায়গা হয়েছিল। তারপর হওয়ার পর ভিতরে কি 3টা পাতা পরিবর্তন ওগুলো ছিল, পরিবর্তন করছে না? এটা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে না? এটা ডক্টর ইউনূস সাহেবের ইঙ্গিত স্যারের ওটা ঐক্যমত্যের সরকার দিতে সাহস পেয়েছে? আচ্ছা ভাই, আমি বলি এখন, এরপরও আমি বলি, সর্বশেষ ইতিহাস বলে দেশের দুঃসময় দুর্দিনে এই 24 ঐক্যমত হয়েছে না? হয়েছে না? এরকম হবে। আচ্ছা, হবে। আপনি আশাবাদী আশাবাদী যে এই সংস্কার প্রস্তাব নিয়ে এবং সনদ নিয়ে আমি সব এই যে 7 দিনের যে আলটিমেটাম আছে এটা পার হলে সরকার একটা উদ্যোগ নেবে, এটা আপনারা সহযোগিতা করবেন বিএনপি? ওই যে আজিজ ভাই যেটা তো সবাই হলে তো বাকশাল হয়ে গেল, হবে না তো? সবাই হবে না, ন্যূনতম জায়গায় হবে না। না না, সবাই একের ঐক্যমত হয়ে গেলে তো হলো না। তো ইলেকশন করা লাগে, তোমরা এই করে দল বাক করো, আমরা এই করে দল বাক করে দাঁড়াই গেলাম, বাক করে দাঁড়াই গেলাম। আচ্ছা, আপনারা 300 আসনে প্রার্থী দেওয়ার কথা বলছেন। এনসিপি বলছে যারা নমিনেশন পায় নাই এদের আমন্ত্রণ জানাইছে। এই বিষয়ে আমি একটা কথা বলি। হ্যাঁ, এনসিপি যখন সৃষ্টি হয় তখন একাধারে 7 দিন টকশোতে আলোচনা। হ্যাঁ, তা আমি এদের সাধুবাদ জানাইছি। আমি পাশে বলছি রাজনীতিটা পিচ্ছিল পথ। আরো অনেক উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, আমি আশা করি এরাও বাংলাদেশে একটা বড় দল হোক। অন্য দলের মনোনয়ন পায় না, তাদের মনোনয়ন দিতে হবে। একটা দলের কি জানেন, অত্যন্ত ভদ্র ভাষায় দুর্বলতা, আর অন্য ভাষায় আমি বলতে চাইলাম না, কষ্ট পাবে সে। আতিক ভাই। আচ্ছা ভাই যেটা বললো আর কি, মানে জুলাই সনদটা কি মানে এনসিপির মানে পার্টি ইস্তেহার, জামাতের? না, জুলাই সনদ কি কোনো দলের? আমার কথা অবশ্যই আসেন। জুলাই সনদটা কি ভাই, আপনি বলছেন, আমি একটু বলি ভাই প্লিজ। আমার দিকে তাকায় বলতেছেন তো জুলাই সনদ সবার, সবাই সেটাই উনি বলতে। যখনই আইনি ভিত্তি কইছেন তখনই সংসদ ছাড়া আর পারবে না। কে বলছে সংসদ ছাড়া? আচ্ছা, আতিক ভাই কথা একটু বলতে দেন। জি বলেন। আমি বলছি জুলাই সনদ যদি সবার হয়, 1 মিনিট সবাই সাইন করা আছে। আচ্ছা, আইনি ভিত্তি যখন কোশ্চেন আসলো, বলে সংসদ ছাড়া আইনি ভিত্তি হয় না। এই সরকারের কোনো আইনি ভিত্তি নাই, ফার্স্ট কথা। কোনো আইন নেই, আপনি অ্যাডভাইজারি কাউন্সিল দিয়ে হয় না। সেকেন্ড হলো, সংসদ দিয়ে কখনো কনস্টিটিউশন চেঞ্জ করা যায় না, কি বলে অ্যামেন্ডমেন্ট করা যায়, সংশোধন করা যায়, রিফর্ম করা যায় না। আপনি তো মেজর জিনিসগুলো আমি বলি না 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 না, এইটাই সমস্যা। রিফর্ম আর অ্যামেন্ডমেন্ট দুইটা শব্দ পার্থক্য আছে। অ্যামেন্ডমেন্ট তো ছোট ছোট করা যায়, রিফর্ম হলো মেজর ফান্ডামেন্টাল জিনিস। আপনি তো 4টা যে মেজর আছে ফান্ডামেন্টাল, যেটা 4টা আল্লাহর প্রতি আস্থা, জিয়াউর রহমানটা যদি আপনি ইনক্লুড করতে চান, তাও কিন্তু আপনি 4টা ফান্ডামেন্টালস একটা পরিবর্তন করতেছেন। এই জন্য আপনার কি করতে হবে, লেজিটিমেসিটা কখনো সংসদ, কারণ আপনি যে সংবিধানে শপথ নিয়ে ভিতরে ঢুকবেন অক্ষুণ্ণ, সেটা আবার যা আপনি চেঞ্জ করতে চান। কি চেঞ্জ করলেন ভাই? আমি শেষ করি, 30 সেকেন্ড করে সময় একটা বুঝার। আজিজ ভাইকে জানা, আজিজ ভাই এই লাস্ট 30 সেকেন্ড একটু শুনে নেন ভাই। আমি বলি, আপনি অনেক বলছেন, এখন বলছে 300 আসনে, আমি তো গেলাম না, আরেকটা প্রসঙ্গে যেতে পারবো না, সময় একবারে নাই। রিফর্মের যেটা বলতেছেন, রিফর্ম করতে গেলে যে রিফর্ম হবে সেটা নিয়ে যাব। আপনি যে বলেন যে 10টা বিষয়, এখানে যেহেতু সনদটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, একটা পার্ট হলো কনস্টিটিউশনের সাথে জড়িত, একটা হচ্ছে আগেই অধ্যাদেশ দিয়ে এক্সিকিউট করা যাবে। যে অংশটাতে আপনি কনস্টিটিউশনে যাচ্ছেন সেইটা হলো আইনি ভিত্তি ছাড়া তো কাজ হবে না। এবং বাকি যেগুলো অধ্যাদেশ দিয়ে, জুলাই অধ্যাদেশ দিয়ে বলেন, আমরা প্রধান উপদেষ্টা অধ্যাদেশ দিয়ে বলেন, সেগুলো হচ্ছে আলাদা ডিফারেন্ট কেসে। সেগুলো বিএনপি কোনো ইস্যু 4-5টা ইস্যু নিয়ে বিএনপি লাগছে, যেগুলো সাথে পাওয়ার রিলেটেড, পাওয়ার ম্যানেজমেন্ট, আমার একক কর্তৃত্ব থাকবে, নষ্ট হয়ে যাবে এই জায়গাগুলোতে। যেমন কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা দিয়ে আপনার সুপ্রিম আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা তো সেটা এখানেই শেষ করবেন। লাস্ট যে 300 আসনের কথা বলেছেন ভাই, বলছে যে দন্যতা, আমরা বলবো উদারতা।
যে আমরা চাইতেছি যে যারা প্রকৃতপক্ষে বাংলাদেশপন্থী, কারণ এমন অনেক কিছু লোকের নমিনেশন বিএনপি দিয়েছেন যেগুলো বিতর্কিত এবং ইন্ডিয়ান পন্থী অনেকে বলে, এরকম চিল্লাইতেছে, ওনাদের লোক দালাল বলতেছে। তাদেরকে নিয়ে আপনারা আহ্বান জানিয়েছেন এনসিপির পক্ষ থেকে আমরা তাদেরকে বলতেছি নমিনেশন দিবেন। এনসিপি প্রকৃত বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, জিয়াউর রহমান যে বাংলাদেশপন্থী করতেছিল, সুতরাং এটা তাদের জন্য রাইট প্লেস, ওরা রং জায়গায় আছেন। আমাদের কাছে আচ্ছা, আমি শেষ করতে চাই, একবারে শেষ কথা বলি, না, আমার 10 সেকেন্ড। বক্তব্য হচ্ছে শুধু এখানেই না, ভয়ঙ্কর অবস্থা হচ্ছে আইনি ভিত্তি জুনাই সনদকে দিতে হবে, এবং সংসদ যদি 270-এর ভিতরে এটা অ্যামেন্ডমেন্ট না করে বা এন্ডোর্স না করে, দেখা যাক অটোমেটিক শেষ পর্যন্ত কি হয়, এটা নাও থাকতে পারে, এটা তো আদেশ এখনো জারি হয় নাই। আজিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। মাসুক ভাই আপনাকে ধন্যবাদ, এবং ডক্টর আতিক মুজাহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অতিথিদের বক্তব্য শুনলাম। শুভরাত্রি।